শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে জানিয়ে দেব সব ধরনের খবর এবং প্রতিদিনকার মতো খবরটা যতখানি করে বলবো আজকের সব আপডেটগুলো একসাথে জেনে যেতে পারবেন। নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি, সবাইকে স্বাগত জানাচ্ছি সব খবরে। দর্শক, 26 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত সরকারি বেসরকারি সব অফিস বন্ধ থাকবে, চালু থাকবে হাসপাতাল সহ জরুরি সেবা, এমন তথ্যই জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বিকেলে সচিবালয় ব্রিফিংয়ে তিনি আরও জানিয়েছেন, সামাজিক দূরত্ব নিশ্চিতে আগামীকাল থেকে মাঠে থাকবে সেনাবাহিনী। ছুটির সময় গণপরিবহন চলবে সীমিত আকারে, আর ছুটিকালীন সময়ে বাংলাদেশ ব্যাংক সীমিত সময়ের জন্য ব্যাংকিং কার্যক্রম পরিচালনারও নির্দেশ দেবেন। অনুরোধ জানিয়েছেন মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ পড়ার। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কাউকাউস বলেছেন, করোনা কিভাবে মোকাবেলা করা যায় সেটা সরকার হুবেই প্রদেশের ঘটনার পর থেকেই প্রস্তুতি নিয়েছে। প্রথম থেকেই বাংলাদেশ জাতীয় থেকে তৃণমূল কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রী নিয়মিত এর আপডেট নিচ্ছেন এবং নির্দেশনা দিচ্ছেন বলেও তিনি জানিয়েছেন। মাসে একটু পূর্বে আমরা যখন স্কুলগুলোকে বন্ধ দিয়েছিলাম, আমরা দেখেছি যে একটা বেশ 26শে মার্চ যে সরকারি ছুটি, তার সাথে 27, 28 2 দিন যে সাপ্তাহিক ছুটি আছে, এর সাথে সরকার 29শে মার্চ থেকে 2রা এপ্রিল পর্যন্ত 2020 সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং তার সাথে 3রা এবং 4ঠা এপ্রিলের সাপ্তাহিক দিনগুলো এই বন্ধের সাথে সংযুক্ত থাকে। তবে কাঁচা বাজার, খাবার, ঔষধের দোকান, হাসপাতাল এবং জরুরি যেসব সেবা আছে তার জন্য এগুলো প্রযোজ্য হবে না। আগামীকাল 24শে মার্চ 2020 থেকে বিভাগীয় জেলা শহরগুলোতে সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা নিশ্চিতকরণ এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুবিধার্থে বাংলাদেশ সশস্ত্র বাহিনী জেলা প্রশাসনকে সহায়তা করার জন্য নিয়োজিত থাকবে। করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে দেশে, আর এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 3 জনে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও 6 জন, যার ফলে মোট আক্রান্তের সংখ্যা এখন 33। দুপুরে মহাখালীতে করোনা ভাইরাস নিয়ে প্রথম অনলাইন ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন আইইডিসিআর পরিচালক ডক্টর মির্জাদি সাবরিনা ফ্লোরা। আক্রান্তদের মধ্যে মোট 3 জন স্বাস্থ্যকর্মী, এছাড়াও 51 জনকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, আক্রান্তদের 1/3 নারী, এদের 13 জন বিদেশ ফেরত, বাকিরা প্রবাসীদের দ্বারা সংক্রমিত হয়েছেন। রোগীদের বেশিরভাগই ইতালি ফেরত বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক। আমাদের যেহেতু জানেন পর্যন্ত সংক্রমণ পেয়েছি 33, তাদের মধ্যে অন্য দেশ থেকে ভ্রমণ করে এসেছেন 13 জন, আর বাকি 20 জনই হচ্ছে এদের মাধ্যমে কোনো না কোনোভাবে সংক্রমিত হয়েছে। আমাদের মোট মৃত্যুর সংখ্যা 3, তার মানে এই 6 জনের মধ্যে একজন গত 24 ঘন্টায় মারা গেছেন। অতি প্রয়োজন ছাড়া রাজধানীর মিরপুরে উত্তর টোলারবাগের বাসিন্দাদের বাসার বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করেছে পুলিশ, আর ওই এলাকায় সীমিত করা হয়েছে মানুষের চলাচল। তবে লকডাউন নয়, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাইরের কাউকেও এলাকায় প্রবেশ না করার অনুরোধ জানানো হয়েছে। ভৈরবে ইতালি ফেরত এক প্রবাসীর মৃত্যু হয়েছে, আর এর জেরে 2টি হাসপাতাল এবং তার বাড়িতে লোক সমাগম সীমিত করেছে প্রশাসন। রাত 10:30টার দিকে সাইদ ইউসুফ মেমোরিয়াল হাসপাতালে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, 28 ফেব্রুয়ারি ইতালি থেকে ফেরেন তিনি। গতকাল তার শ্বাসকষ্ট হলে শহরের আবেদিন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে আইসোলেশন সেন্টারে যেতে বলা হলে পরিবারের সদস্যরা আরেকটি বেসরকারি হাসপাতালে নেয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ নিশ্চিত হতে তার নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর এর সদস্যরা। মাদারীপুরে হোম কোয়ারেন্টাইনে যারা আছেন তাদের মাঝে খাদ্যদ্রব্য এবং ওষুধ পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে নিম্ন আয়ের মানুষদেরও। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, সংসদ সদস্য নুরি আলম চৌধুরীর উদ্যোগে এই আয়োজন। প্রথম পর্যায়ে কোয়ারেন্টাইনে থাকা প্রবাসী সহ মোট 800 পরিবারের মাঝে খাবার তুলে দেওয়া হবে। কার্যক্রম পরিচালনা করছে উপজেলা পরিষদ এবং পৌরসভার কর্মচারীরা। ঝুঁকিপূর্ণ শিবচর উপজেলায় গৃহবন্দী রয়েছে 78,000 মানুষ এবং ইতালি ফেরত 684 জন সহ বিভিন্ন দেশ থেকে জেলায় সম্প্রতি প্রবেশ করে 3,500 প্রবাসী। দর্শক, আমরা একটু সরাসরি জেনে আসতে চাই সেখানকার পরিস্থিতি। শিবচর থেকে সহকর্মী প্রদ্যুৎ কুমার সরকার আমার সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন। প্রদ্যুৎ, প্রথমেই যেটি জানতে চাই, বিধি নিষেধ যেটি দেওয়া হয়েছে সেটি কার্যকরে কি ধরনের পদক্ষেপ নিয়েছে প্রশাসন? এছাড়াও শিবচরকে তো বেশ কিছুদিন আগে থেকে লকডাউন করে দেওয়া হয়েছে, সেখানকার মানুষজনের জীবনযাত্রা কেমন দেখছেন? সচেতন কতটুকু হয়েছে মানুষ?
প্রদ্যুৎ শুনতে হ্যাঁ, পাচ্ছেন? বৃষ্টি আনুষ্ঠানিকভাবে লকডাউন কথাটি কিন্তু তারা উচ্চারণ করছে না, তবে জনগণের যে সীমাবদ্ধতা রয়েছে গতি পথে অর্থাৎ নিয়ন্ত্রণ করা হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পথে পথে মোড়ে মোড়ে বিভিন্ন যেই জনবহুল স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতে কিন্তু আমরা পুলিশ মোতায়েন দেখেছি। আমরা প্রশাসনের পক্ষ থেকে জানতে পেরেছি প্রায় 250 শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে শিবচরের যে 4টি চিহ্নিত স্থান রয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কিন্তু আমরা দেখেছি শুধুমাত্র এই সীমানাই নয়, এই অন্যান্য চিহ্নিত স্থানের বাইরেও বিভিন্ন যে বাজারগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু দোকানগুলো বন্ধ রাখা হচ্ছে। সার্বিকভাবে সারা উপজেলাতেই কিন্তু জনগণের যেই গতিসীমা আছে অনেকটা নিজেরাই কিন্তু নিয়ন্ত্রণ করে রয়েছেন। এর সাথে প্রশাসনিক যত ধরনের ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে আমরা যেই আজ খাদ্য সরবরাহ এবং ওষুধ বিতরণ করতে দেখেছি, এর কারণে কিন্তু যে কোয়ারেন্টাইনে যে প্রবাসীরা রয়েছেন এবং স্বল্প আয়ের যে মানুষ রয়েছেন তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। আমাদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী কিন্তু মুঠোফোনে জানিয়েছেন এই খাদ্য সহযোগিতা এবং ওষুধ সরবরাহ কিন্তু পর্যায়ক্রমে সমগ্র উপজেলা জুড়েই যারা কোয়ারেন্টাইনে থাকবেন তাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়া হবে। সব মিলে যে বিষয়টি দাঁড়িয়েছে, এইখানে কিন্তু জনগণের সচেতনতা কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং জনগণের যে অংশগ্রহণ রয়েছে সেই অংশগ্রহণ কিন্তু আমরা অনেকাংশে স্বতঃস্ফূর্তভাবে দেখতে পাচ্ছি এবং যারা এটা মানছেন না তাদের জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, ম্যাজিস্ট্রেটগণ কিন্তু কঠোর বিধিনিষেধ আরোপ করছেন এবং একই সাথে আমরা জনপ্রতিনিধি যারা রয়েছে তাদেরও কিন্তু আমরা স্বতঃস্ফূর্তভাবে দেখতে পাচ্ছি যে তারাও কিন্তু এ সকল যে অভিযান রয়েছে সেই অভিযানগুলোতে তারা অংশগ্রহণ করছেন। বৃষ্টি, ধন্যবাদ প্রদ্যুৎ, বেশ বিস্তারিত আপডেট আমাদেরকে জানিয়েছেন। করোনা ভাইরাস শনাক্ত 2 আমেরিকা প্রবাসীর সংস্পর্শে থাকা পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা এবং নমুনা সংগ্রহ করা হবে। আজ ঢাকা থেকে আইইডিসিআর এর একটি প্রতিনিধি দল এরই মধ্যে গাইবান্ধা পৌঁছেছেন। জেলা সিভিল সার্জন জানিয়েছেন, সাদুল্লাপুরের এক ব্যক্তির বাড়িতে সম্প্রতি বিয়ের দাওয়াতে যান 2 যুক্তরাষ্ট্র প্রবাসী। সেই অনুষ্ঠানে 4 থেকে 500 মানুষ অংশ নেন। পরে 2 প্রবাসীর শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে, তাদের স্বাস্থ্য বিভাগের অধীনে কোয়ারেন্টাইনে রাখা হয়। আর এই ঘটনায় করোনা সংক্রমণের ঝুঁকিতে আতঙ্কে রয়েছে এলাকাবাসী। একটু বিস্তারিত জানবো বিষয়ে গাইবান্ধা থেকে সহকর্মী জিল্লুর রহমান পলাশ এই মুহূর্তে যোগ দিয়েছেন আমার সাথে। পলাশ, আইইডিসিআর এর যে সদস্যরা নমুনা সংগ্রহ করার কথা সেটা করেছেন কিনা জানাবেন। এছাড়াও সাদুল্লাপুরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে, বিশেষ করে আজকের পরিস্থিতি কেমন দেখছেন, একটু বিস্তারিত জানাবেন। বৃষ্টি, সাদুল্লাপুরের যে পরিস্থিতিটি সেটি আসলে এখন পর্যন্ত একটা থমথমে অবস্থা এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে যে এই করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব এবং যে এর যে বিস্তার সেটি কিন্তু সাদুল্লাপুরে আসলে আমরা সাদুল্লাপুরের মানুষ এবং গাইবান্ধা জেলার মানুষ অনেকটাই ঝুঁকিতে ছিলাম। আমরা চিন্তাভাবনা বেশ যারা নিরাপত্তাহীনতায় ভুগতেছিলেন এবং নজরদারিও রাখা হয়েছিল স্বাস্থ্য বিভাগ থেকে। এ পর্যন্ত জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছিল, জেলায় প্রায় 1.5 শতাধিক করোনা সন্দেহে বিদেশ ফেরত যারা তাদেরকে আসলে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর গতকাল যে বিষয়টি আমরা সাদুল্লাপুরে লক্ষ্য করতে পারছিলাম, যুক্তরাষ্ট্র ফেরতের যে ছেলে তারা আসলে সাদুল্লাপুরে যে বিয়ের বাড়িতে এসেছিলেন দাওয়াত খাওয়ার পরেই কিন্তু তাদের অসুস্থতা, এরপরে পরীক্ষা নিরীক্ষায় কিন্তু পজিটিভ একটি দিক ধরা পড়েছে। আমাদেরকে এটি কিন্তু সিভিল সার্জন জানিয়েছেন। তো এই বিষয়টা নিয়ে সাদুল্লাপুরের প্রশাসনও একটি লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন, যেটি নিয়ে পরবর্তীতে ভুল বোঝাবুঝি হয়েছে। আর আপনাকে বলে রাখি যে প্রতিনিধি দলটি রোগ তথ্য এবং গবেষণা কেন্দ্রের যে প্রতিনিধি দল সেটি কিন্তু অলরেডি গাইবান্ধায় এসে পৌঁছেছেন এবং তারা সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন সহ স্থানীয় চিকিৎসকদের নিয়ে আলোচনা করেছেন। এই কিছুক্ষণের মধ্যে হয়তো বা সাদুল্লাপুরের হবিল্লাপুরের সেই গ্রামের যে বাড়িটি রয়েছে, যে বাড়িটি কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে, সেটিতে তারা হয়তো বা পৌঁছবেন এবং ওই পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলবেন, তাদের রক্ত, কফ এবং অন্য যে নমুনাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা সংগ্রহ করবেন এবং এর পরবর্তীতে তারা ঢাকায় পৌঁছার পরে আসলে তাদের রোগের যে বিষয়টি আসলে তারা করোনা ভাইরাস মুক্ত কিনা বা তাদের আসলে চিহ্নিত করা গিয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আর আপনাকে বলে রাখি যে গাইবান্ধার সার্বিক পরিস্থিতি, প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ বেশ তৎপরতা চালাচ্ছে, মানুষরাও বেশ সচেতন। তবে এই অবস্থার যেটি রয়েছে সেইটাতে সাদুল্লাপুরের গতকালের একটা বিষয়ে কিন্তু বিভ্রান্ত এবং মানুষের মধ্যে একটা গুজবের মতো ছড়াই গেছে, যেটি আতঙ্ক আরও বেড়ে গেছে আর কি। দৃষ্টি, অনেক ধন্যবাদ জিল্লুর রহমান পলাশ, আপনিও সাবধানে থাকবেন।
করোনা সতর্কতায় বিভিন্ন মার্কেট ও রেস্তোরাঁ 31 মার্চ পর্যন্ত বন্ধ করে দিয়েছে সিলেটের ব্যবসায়ীরা। নগরীর নয়া সড়ক বিজনেস অ্যাসোসিয়েশন, ব্লু ওয়াটার শপিং সিটি, আলহামরা সহ বেশ কিছু বড় মার্কেট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, করোনা ভাইরাস ঝুঁকিতে প্রবাসী অধ্যুষিত সিলেট অনেকেই কোয়ারেন্টাইন না মেনে অবাধেই চলাফেরা করছেন। মার্কেট এবং রেস্তোরাঁয় জনসমাগম কমাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও করোনা সতর্কতায় হ্যান্ড স্যানিটাইজার এবং জীবাণুনাশক উপকরণ বিতরণ করেছেন জেলার ছাত্র ইউনিয়ন সহ সংস্কৃতি কর্মীরা। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে মেহেরপুরের সব পশুহাট সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। সকালে এই অঞ্চলের সবচেয়ে বড় পশুহাট বামন্দি, নিশিপুর সহ সব পশুহাটেই কেনাবেচা কার্যক্রম স্থগিত করেছে হাট মালিক সমিতি। এসব পশুহাটে প্রচুর জনসমাগম হয়। হাট থেকে করোনা ভাইরাস ছড়ানোর শঙ্কায় এমন সিদ্ধান্ত প্রশাসনের। করা হয়েছে প্রচার প্রচারণা, জরিমানাও করেছে প্রশাসন। তারপরেও হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা মানছেন না অনেক প্রবাসী। ঘর ছেড়ে বাইরে ঘুরে বেড়াচ্ছেন অবাধেই, সচেতন নন স্বজন কিংবা এলাকাবাসীও। অনেক প্রবাসীকে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে খুঁজেও পাচ্ছে না প্রশাসন। আর এমন অবস্থায় করোনা সংক্রমণ ঠেকাতে নানা পদক্ষেপের কথা বলছে জেলা প্রশাসন। আসার পরে একদিন অবশ্য বাজারে গেছিলাম কারণবশত, পরে আর কোথাও যাওয়া হয় না এই পর্যন্ত। ওর তো কোনো সমস্যা নাই, বা ওরও ছিল যে আমাদের কোনো সমস্যা তাও নাই। গ্রামে যে ঠিকানা আছে সেই ঠিকানা কিন্তু আর এরা অবস্থান করেনি। অনেকে হয়তো দেখা যাচ্ছে যে অন্য জেলার বড় বিভাগীয় শহরে তারা অবস্থান করে এরকমও রয়েছে। স্বাস্থ্য বিভাগের লোকজন যাচ্ছে এবং তাদেরকে আমরা বাধ্য করছি এবং ইতিমধ্যে আমরা 14 জন ব্যক্তিকে জরিমানা করেছি। রাত 8টার পরে যাতে দোকানপাট সবাই বন্ধ রাখে, এই জন্য আমরা ব্যবসায়ীদেরকে অনুরোধ করেছি। রাজনৈতিক এবং ধর্মীয় যে অনুষ্ঠানগুলো, যেগুলোতে জামায়াত হয়, সেই ধরনের সকল অনুষ্ঠান বন্ধ। করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চিকিৎসকদের 500 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ-কে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সচিবালয়ের ব্রিফিংয়ে ওবায়দুল কাদের আরও জানিয়েছেন, 25 মার্চ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই বিষয়ে দিক নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। দোষারোপ এবং গুজব না ছড়িয়ে করোনা মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গতকালই সচিব এবং বিএমএর নেতৃত্বে 500 সদস্যের কমিটি, ডাক্তারদের একটা কমিটি গঠন করা হয়েছে এবং প্রধানমন্ত্রী প্রয়োজনীয় যেসব কথা বলা দরকার জাতির উদ্দেশ্যে ভাষণে, সে করণীয় সম্পর্কে তিনি অবশ্যই জাতিকে জানাবেন। সরকারের অবহেলার কারণে করোনা ভাইরাস ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টনে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ শেষে এমন মন্তব্য করেছেন তিনি। করোনা মোকাবেলায় সরকারের প্রস্তুতির অভাবের সমালোচনা করেন রিজভী। বলেন, সময় পেয়েও সরকার করোনা শনাক্তে পর্যাপ্ত কিট সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে। অভিযোগ করেন, তথ্য গোপনের পাশাপাশি প্রতিনিয়তই মিথ্যাচার করছে সরকার। এই দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকারের যে দায়িত্ব ছিল সেটা তারা পালন করেনি বলেই এক মহা দুর্যোগ ধেয়ে আসার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। কারণ অনেক বিষয় গোপন করা হয়েছে। আজকে কোনটা নিউমোনিয়া এবং কোনটা করোনা পজিটিভ এটা নির্ণয় করতে পারছে না ডাক্তাররা। করোনা মোকাবেলায় সচেতনতা ছাপিয়ে গ্রাস করছে আতঙ্ক। চিকিৎসকরা বলছেন, করোনা মরণ ব্যাধি নয়, অতিমাত্রায় ছোঁয়াচে। তাই মোকাবেলায় জরুরি সচেতনতা। ভয় না পেয়ে সচেতন হতে হবে প্রত্যেককেই। একজনের অবহেলা ক্ষতির কারণ হতে পারে অনেকের, কিন্তু অতিমাত্রায় মৃত্যু আতঙ্ক একসময় মানসিক সমস্যায় পরিণত হতে পারে। আতঙ্ক এড়াতে ভবিষ্যৎ বাদ দিয়ে বর্তমানে সচেতনভাবে ভাইরাস মুক্ত থাকা নিয়ে ব্যস্ত থাকার পরামর্শ মনোচিকিৎসকদের। অফিসে গাড়িতে উঠতে সব জায়গায় টেনশন ফিল করি যে কখন এই ভাইরাস আক্রান্ত হই। সুরক্ষা নেওয়ার যতটুকু সম্ভব চেষ্টাও করছি যাতে নিজেকে নিজে প্রোটেক্ট করতে পারি। সাহসের সাথে প্রতিরোধ করতে হবে, আমরা যেন ভীতু না হই। 80-90% রোগ কিন্তু ভালো হয়ে যাচ্ছে। ইভেন ইউজুয়ালি দেখা যায় এটা একটা ভাইরাল ইনফেকশন, 80% লোক কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়। এমনিতে বলতে সিমটোমেটিক অ্যান্ড সাপোর্টিভ ট্রিটমেন্ট, ইভেন ঘরে বসে যদি ট্রিটমেন্ট নেয় তাতেও ভালো হয়ে যায়। কেউ যদি করোনা এবং মৃত্যু এবং সংক্রমণ এগুলো নিয়ে অতিরিক্ত চিন্তা করে, তার মধ্যে একটা অংশের কিন্তু রীতিমতো ফোবিয়া ডেভেলপ করার সম্ভাবনা আছে এবং এটা আনন্যাচারাল নয়, কারণ সবার মনের গঠন সমান নয়।
যারা একটু দুর্বল প্রকৃতির মন, যারা নরম টাইপের মানুষ, তাদের মধ্যে কিন্তু এরকম একটা ব্রেকডাউনের সম্ভাবনা আছে। নতুন করে সাধারণ মানুষের জন্য পাসপোর্ট ইস্যু কার্যক্রম স্থগিত রেখেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর। সকাল থেকে নতুন পাসপোর্টের জন্য আবেদন নেওয়া বন্ধ করা হয়েছে, তবে হজ যাত্রীদের প্রসেসিং এবং জরুরি প্রয়োজনে পাসপোর্ট প্রদান কার্যক্রম সীমিত আকারে চলবে। পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ জানিয়েছেন, আগে যারা আবেদন করেছেন তারা নির্ধারিত সময়েই পাসপোর্ট পাবেন। নোভেল করোনা ভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় 17টি পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। বলা হয়েছে, সুরক্ষা সামগ্রী আমদানিতে আরোপিত আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর এবং অগ্রিম করের কোনোটি প্রদান করতে হবে না। কর ছাড় দেওয়া পণ্যের তালিকায় রয়েছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, কোভিড-19 টেস্ট কিট, কোভিড-19 ডায়াগনস্টিক টেস্ট ইনস্ট্রুমেন্ট, সার্জিক্যাল মাস্ক, PPE, জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজারের কাঁচামাল সহ বিভিন্ন সামগ্রী। করোনা ভাইরাসের ভয়াবহতায় হঠাৎই আলোচনায় যুক্তরাষ্ট্র। একদিনের ব্যবধানে এই দেশটিতে প্রাণহানির 1.5 শতাধিক, আক্রান্ত 1300-র বেশি। ভয়াবহ অবস্থায় ইউরোপের দেশগুলোতেও মৃত্যু আর সংক্রমণের লাগাম টানতেই হিমশিম খাচ্ছে প্রশাসন। অবশ্য এখনও সবচেয়ে খারাপ অবস্থা ইউরোপের দেশ ইতালি আর স্পেনের। গেল কয়েকদিনের ধারাবাহিকতায় দেশ দুটিতে লাফিয়ে বাড়ছে মৃত্যু এবং সংক্রমণ। এখন পর্যন্ত বিশ্বের 192টি দেশেই সংক্রমণ ছড়িয়েছে, আর সব মিলিয়ে প্রাণহানি 15,500-এর কাছাকাছি। আক্রান্ত 3,40,000 মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইঙ্গিত, মহামারী মোকাবেলায় প্রয়োজন দীর্ঘ সময়। লাখ লাখ মার্কিনীকে রক্ষায় কংগ্রেসের সাথে একযোগে কাজ করছে প্রশাসন। অর্থনৈতিক মন্দা মোকাবেলায় তহবিল গঠন করা হয়েছে। এরই মধ্যে নিউ ইয়র্কে 1000 বেডের 4টি, ক্যালিফোর্নিয়ায় 2000 বেডের 8টি এবং ওয়াশিংটনে নির্মাণ করা হয়েছে 1000 বেডের 4টি হাসপাতাল। হাসপাতালের চিকিৎসা এবং কোয়ারেন্টাইনে থেকে বহু মানুষ করোনামুক্ত হলেও গেল 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 651 জন। আসার কথা আগের দিনগুলোর তুলনায় কিছুটা কমেছে মৃত্যুহার, কিন্তু জরুরি পদক্ষেপগুলোয় এখনই কোনো পরিবর্তন আনা হবে না। আমাদের বাস্তববাদী চিন্তা ভাবনা করা প্রয়োজন। লকডাউন, চিকিৎসা আর সতর্কতার মাধ্যমে রাতারাতি এই মহামারী নির্মূল হবে এমন ভাবাটা বোকামি। চিকিৎসক গবেষকরা যথেষ্ট চেষ্টা চালালেও প্রতিষেধক আবিষ্কারে অন্তত 1 বছর সময় দরকার। করোনা ভাইরাস মোকাবেলায় আজ থেকে পুরোপুরি লকডাউন ভারত। দেশটিতে এ পর্যন্ত কোভিড-19-এর মৃত্যু হয়েছে 7 জনের, আক্রান্ত হয়েছে 425 জন। মহামারীর সংখ্যায় আজ থেকে 31 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সব গণপরিবহন। এদিকে প্রতিবেশী পাকিস্তানে আক্রান্ত 8 শতাধিক, মারা গেছেন 6 জন। কিন্তু ইতালি, ফ্রান্সের মতো অবস্থা হয়নি বলে এখনই লকডাউনে যেতে নারাজ পাকিস্তানি প্রধানমন্ত্রী। এখন দিল্লিতে করোনা ভাইরাসে আক্রান্ত 27 জন আছেন। এখনই কঠিন পদক্ষেপ না নিলে কাল যদি তা 1000-এ পৌঁছায়, তখন শহর লকডাউন করে কোনো লাভ হবে না। আমাদের হাসপাতালগুলো সেই পরিস্থিতির জন্য প্রস্তুত নয়, তাই এখনই লকডাউনের সিদ্ধান্ত নিয়েছি। এ সময় অপ্রয়োজনে কাউকে বাইরে দেখলে গ্রেফতার করা হবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও কর্মীরা নিয়মিত বেতন ভাতা পাবেন। সম্পূর্ণ অবরোধের অর্থ হলো সারা দেশে কারফিউ জারি। তখন কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না। পথে পথে নিরাপত্তা বাহিনী পাহারা দেবে। এখনো আমাদের ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের মতো অবস্থা হয়নি, ফলে তখন কারফিউ। করোনা ভাইরাস মোকাবেলায় সৌদি আরবে আজ সন্ধ্যা 7টা থেকে সকাল 6টা পর্যন্ত কার্যকর হচ্ছে কারফিউ, যা 21 দিন পর্যন্ত চলবে। স্থানীয় সময় রোববার বাদশা সালমানে বিষয়ক নির্দেশনা দিয়েছেন। কারফিউ চলাকালে নিজ সুরক্ষায় নাগরিকদের বাড়িতে অবস্থানের আদেশ দেওয়া হয়েছে, সীমিত করা হয়েছে চলাচল। নিরাপত্তা বাহিনীর সদস্য, চিকিৎসক এবং গণমাধ্যম কর্মী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি খাতের কর্মরতরাও এই কারফিউর আওতামুক্ত। করোনায় আক্রান্ত হাজার হাজার রোগীর চাপ সামলাতে অস্থায়ী হাসপাতাল নির্মাণের দিকেই ঝুঁকছে বিভিন্ন দেশ। বিলাসবহুল আবাসিক হোটেল, রেস্তোরাঁ, ক্যাফে বন্ধ করে রাতারাতি বানানো হচ্ছে চিকিৎসা সেবা কেন্দ্র, যুক্ত করা হয়েছে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, নামানো হয়েছে সেনাবাহিনীও। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতে চীনকে অনুসরণের আহ্বান বিশেষজ্ঞদের। চীন 1 সপ্তাহের মধ্যে বিশেষায়িত হাসপাতাল তৈরি করে দেখিয়েছে, যা বিশ্বের সব দেশের জন্য শিক্ষণীয়। চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরাও অস্থায়ী হাসপাতাল নির্মাণ করছি। বৈশ্বিক এই সংকটে আমাদের সবার উচিত আগেভাগে সব প্রস্তুতি নিয়ে রাখা। আগামী 8 থেকে 1 মাস পর্যন্ত খুবই চ্যালেঞ্জিং সময় আমাদের জন্য।
এই সময়ের মধ্যে প্রত্যেক নাগরিকের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কার্যকর ব্যবস্থার মাধ্যমে যে গুটি কয়েক দেশ করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সাফল্য পেয়েছে তার শীর্ষে দক্ষিণ কোরিয়া। চীনের প্রতিবেশী হয়েও দেশটিতে কোভিড-19 আক্রান্ত মৃত্যুহার 1% নিচে, উল্লেখযোগ্য হারে সংক্রমণও কমছে। সোমবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয় 64 জন, যা এ মাসের সর্বনিম্ন। ইউরোপ থেকে আসা প্রতিটি যাত্রীর করোনা ভাইরাস পরীক্ষা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের বিষয়েও সচেতন। আমরা বিদেশ থেকে আগতদের জন্য কোয়ারেন্টাইনের মেয়াদ বাড়ানোর পরিকল্পনা করছি। করোনা মোকাবিলায় আতঙ্কিত না হয়ে মানবতার কল্যাণে স্বাস্থ্যকর্মীদের নিয়োজিত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, বিএমএ এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিব নেতারা। দুপুরে বিএমএ ভবনে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তারা। করোনা ভাইরাসের বিস্তার আরও বাড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন চিকিৎসক নেতারা। বলেন, এ ধরনের মহামারীর সময় গণমাধ্যম, জনগণ, রাজনৈতিক দল, প্রশাসন, বিশেষ করে স্বাস্থ্যকর্মীদের সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আমাদের কোনো কমতি নেই, আমাদের থেমে দাঁড়ায়। যেহেতু আমরা ব্রত নিয়ে এসেছি, চিকিৎসা শাস্ত্রে এসেছি জনগণের সেবা দেব, সেই মানসিকতা আমরা কাজ করে যাচ্ছি। তো আমার মনে হয় যে মানে খুব একটা আমাদের ওইভাবে অবস্থানটা সৃষ্টি হয় নাই। তারপর আমরা নিশ্চয়ই যাচ্ছি, যে আমরা দেখব, মনিটরিং সেল করেছি, তারা ইনফরমেশন দিলে আমরা মন্ত্রণালয়ে আরও কথা বলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। করোনা মোকাবিলায় স্বাস্থ্যমন্ত্রীর কাছে 4000 পিপিই হস্তান্তর করেছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আগামী 14 দিনের মধ্যে মোট 50,000 পিপিই এবং 50,000 টেস্টিং কিট দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। প্রাইভেট সেক্টরের পাওয়ার প্ল্যান্ট অ্যাসোসিয়েশন এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের উদ্যোগেই এই কিট দেওয়া হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী 8-10 দিনের মধ্যেই করোনা টেস্টিংয়ের জন্য আরও 8টি ল্যাব তৈরি হচ্ছে। 18,000 মানুষ সেলফ কোয়ারেন্টাইনে আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সবাইকে এটি মানতে হবে। পিপি আমাদের কাছে 50,000 দিবেন এখন, এবং লাগলে আরও 50,000 দিবেন, এবং টেস্ট কিটসও পর্যায়ক্রমে 50,000 আমাদেরকে দিবেন। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং তার কর্মীরাও আনন্দিত হবে যে আমাদের সাথে বিদ্যুৎ মন্ত্রণালয়ও এখন একত্রিত হয়ে কাজ করছে। করোনায় কাজ করতে পারে এমন দুটি ওষুধ প্রশাসন অধিদপ্তরকে বিনামূল্যে হস্তান্তর করেছে ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন। সকালে ওষুধ প্রশাসন অধিদপ্তরে ওষুধ শিল্প সমিতির মাধ্যমে ডেল্টা ফার্মা লিমিটেড 3 লাখ হাইড্রক্সি ক্লোরোকুইন এবং 1,82,000 এজিথ্রোমাইসিন ট্যাবলেট হস্তান্তর করেছে। এ সময় অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, করোনায় আক্রান্ত রোগীরা যেন সরকারি হাসপাতাল থেকে ওষুধ নিতে পারে সে ব্যবস্থার উপরে জোর দেওয়া হচ্ছে। অনুদান হিসেবে প্রদানের জন্য 3 লক্ষ পিস হাইড্রক্সিক্লোরোকুইন এবং 1,20,000 পিস অ্যাজিথ্রোমাইসিন এই ট্যাবলেটটা ওনারা নিয়ে আসছেন। ওষুধপত্র অথবা কোনো পিপি অথবা হ্যান্ড স্যানিটাইজার এগুলো যদি অনুদান হিসেবে সরকারকে দিতে চান, তাহলে আমাদের ওষুধ অধিদপ্তরে আমাদের এগুলো হস্তান্তর করলে এগুলো আমরা আমাদের ব্যবস্থাপনা রেখে দেবো, এবং এটা আমরা স্বাস্থ্য অধিদপ্তর তথা সিএমএসডি তাদের কাছে আমরা এটা পৌঁছে দেবো। করোনার প্রাদুর্ভাবে তীব্র হচ্ছে তৈরি পোশাক শিল্পের উদ্বেগ। প্রতিদিনই বাতিল হচ্ছে ক্রয়াদেশ। পশ্চিমা ক্রেতারা এবং ব্র্যান্ডগুলো প্রতিদিনই চলতি চাহিদা সংকুচিত করছে। বিজিএমইএ এর সভাপতি জানিয়েছেন, পরিস্থিতি বেশ নাজুক। পশ্চিমা দেশগুলো মাত্র 9টি গার্মেন্টস কারখানা থেকে বাতিল করেছে 1,80,00,000 পিস পোশাক ক্রয়াদেশ। সামনের দিনগুলোতে আরও অর্ডার বাতিল হতে পারে। করোনার প্রভাবে প্রথমেই কাঁচামাল সরবরাহ সংকটে পড়ে পোশাক খাতের উদ্যোক্তারা। ক্রয়াদেশ বাতিল এবং স্থগিত না করতে 41 ক্রেতা প্রতিষ্ঠানকে অনুরোধ জানিয়ে ইমেল দিয়েছে বিজিএমইএ। আমাদের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে, মহাদেশ থেকে সমস্ত ক্রেতারা তাদের সমস্ত ক্রয়াদেশ আপাতত বাতিল করছে। 1089টি কারখানা তারা আমাদের ওয়েব পোর্টালে মোটামুটিভাবে এন্ট্রি দিয়েছেন। তাতে 87,32,36,622টি পোশাক কার্যাদেশ বাতিল করা হয়েছে, যার আর্থিক পরিমাণ মার্কিন ডলার $1.48 বিলিয়ন। করোনা সতর্কতার অংশ হিসেবে সাভারের হেমায়তপুরে 2টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। সকালে দীপ্ত অ্যাপারেলস লিমিটেড ও ডার্ক গার্মেন্টস লিমিটেড কারখানায় নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। কারখানা দুটি একই গ্রুপের মালিকানাধীন।
দুটি কারখানায় প্রায় 8,000 শ্রমিক কাজ করেন। শ্রমিকদের চলতি মাসের পুরো বেতন পরিশোধ করা হবে বলেও জানান কারখানা কর্তৃপক্ষ। মারাত্মক করোনার ঝুঁকিতে রয়েছে খুলনার বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, প্যাথোলজি, ডায়াগনস্টিক সেন্টার থেকে নেওয়া বর্জ্য পরিচ্ছন্ন কর্মীরাও। প্রতিনিয়ত এসব স্থান থেকে তারা রোগীদের ব্যবহৃত সুচ, সিরিঞ্জ, রক্তসহ জীবাণুবাহী বর্জ্য পরিষ্কার করছে। অথচ বর্জ্য অপসারণ করতেই নিরাপত্তার জন্য তাদের যেসব পোশাক পরার কথা তা তারা না মানায় চরম ঝুঁকিতে রয়েছে। মানে সুইটা সেটা তো ঢুকে তারপর কাজ হাতে লাইকে মাঝে মাঝে তো কাইটেও যায়। ভয় তো লাগে, কিন্তু তারপরেও সংসার চালাইতে হলে এইসব কাজ করতে। তো তাদের হয়তোবা জীবনমান আরও বেশি উন্নয়ন করতে গেলে হয়তোবা একটু ফান্ডিংয়ের ব্যবস্থা হলে তখন আরও বেশি একটা ভালো হবে। এই জীবাণুটা মানে একজন থেকে আরেকজনে ছড়াই দেওয়ার জন্য বাহক হিসেবে কাজ করতেছে। এদেরকে অবশ্যই উপযুক্ত মেজারমেন্টের মাধ্যমে আমরা এটাকে বন্ধ করতে পারি। করোনা আতঙ্কের সুযোগ নিয়ে চালের দাম বাড়ানোর অপরাধে বাবুবাজারের 3টি রাইস এজেন্সিকে মোট 2,75,000 টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সকালে বাবুবাজারের দাম বাড়ানোর অভিযোগে হাজি রাইস এজেন্সিকে 1 লাখ, মেসার্স জনপ্রিয় রাইস এজেন্সিকে 75,000 এবং অন্য এক এজেন্সিকে 1 লাখ টাকা জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, অসাধু ব্যবসায়ীদের অপতৎপরতা বন্ধেই ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চলবে। কোনো মিল মালিক 1 টাকা বা 1 টাকা 20 পয়সা প্রতি কেজি বাড়িয়ে দিয়েছেন, কিন্তু আড়তদারা যেটা করেছেন ওই যেহেতু মিল মালিক 1 টাকা 20 পয়সা বাড়িয়েছেন, আড়তদারা এখানে 4 টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন এবং এখান থেকে যারা খুচরা দোকানদার তারাও নিয়ে আবার 2 টাকা 3 টাকা বাড়িয়ে বিক্রি করছেন। ফলে হচ্ছে কি, যখন ক্রেতারা ক্রয় করছেন বা ভোক্তারা ক্রয় করছেন তখন কিন্তু এটার দাম পড়তেছে আপনার হচ্ছে প্রায় 8 টাকা বেশির মূল্যে তাকে কিনতে হচ্ছে। করোনার সুযোগ নিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য এবং হ্যান্ড স্যানিটাইজারের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। দুপুরে রাজধানীর হাতিরপুর, পলাশী, আজিমপুর এলাকার মার্কেট এবং দোকানগুলোতে অভিযান চালানো হয়। নিত্য পণ্যের দাম ঠিক না থাকলেও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং হ্যান্ড স্যানিটাইজারের অতিরিক্ত মূল্য নেয় 3টি ফার্মেসিকে 1,01,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। ব্যবসায়ীদের প্রতি আমাদের যে উদাত্ত আহ্বান সেটি হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকুর বেশি নিত্য প্রয়োজনীয় পণ্য, যেমন চাল, ডাল থেকে ভোজ্য তেল থেকে শুরু করে ডিম, যে পণ্যগুলো রয়েছে সেগুলো বিক্রয় না করার জন্য অনুরোধ জানাবো। আর সম্মানিত ক্রেতা যিনারা রয়েছেন তাদের প্রতি আমাদের অনুরোধ সেটি হচ্ছে যে আপনার যতটুকু প্রয়োজন ইতিপূর্বে মাসে যে বাজারগুলো আপনি করতেন ঠিক ততটুকুই আপনি এই মাসে ক্রয় করেন। করোনার অজুহাতে কৃত্রিম মূল্য বৃদ্ধি ঠেকাতে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে 4টি প্রতিষ্ঠানকে 43,000 টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত দামে পণ্য বিক্রি, পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দাম নেওয়ার ব্যাপারেও বিক্রেতাদের সতর্ক করে দেওয়া হয় অভিযানে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, করোনার কারণে সৃষ্ট আতঙ্ককে পুঁজি করে ব্যবসায়ীরা যাতে সাধারণ ভোক্তাদের জিম্মি না করতে পারে বিষয়টি নিশ্চিত করতে এ ধরনের অভিযান থাকবে। 10 টাকা বেশিতে আপনার এই স্যাভলনটা বিক্রি করেছেন, তো যার ফলশ্রুতিতে উনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 40 দ্বারা ভঙ্গ করেছেন। এর ফলে ওনাকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। গায়ে ছিল 55 টাকা, আমার থেকে 65 টাকা নিল। আমি জিজ্ঞাসা করেছি উনি 65 টাকা কেন নিয়েছে, তো মার্কেট একটু শর্ট আছে ওই জন্য উনি একটু বেশি নিয়েছে। বাইরে থেকে 5 টাকা দামে বেশি দিয়ে আনছি, তো আমার থেকে 5 টাকা দামে যেটা বেশি দিয়ে আনছি এটা তো আমাকে বিক্রি করতে হবে। আমি কি লস দিয়ে বিক্রি করবো নাকি? করোনা আতঙ্ককে পুঁজি করে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে আজও দেশের কয়েক জায়গায় ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। রাজশাহীতে চড়া দামে চাল বিক্রির দায়ে 2 মিল মালিককে মোট 60,000 টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, নগরীর হরগ্রাম বাজারে চালকল মালিক আবুল হোসেন এবং আব্দুল সালাম বস্তা প্রতি 300 টাকা বেশি দরে বিক্রি করেছিলেন। মূল্য তালিকা না থাকা এবং দাম বেশি রাখায় নাটোরের 7 ব্যবসায়ীকে 11,000 টাকা জরিমানা করা হয়েছে। চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের ফলমূল সহ খাদ্য সামগ্রী বিতরণ করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। নগরীর 16 থানার অধীনে 80 জন প্রবাসীর বাসায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মূলত যারা কোয়ারেন্টাইনে আছে তাদের ঘরের মধ্যে রাখতেই এই উদ্যোগ। পর্যায়ক্রমে প্রাতিষ্ঠানিকভাবে হোম কোয়ারেন্টাইনে থাকা সব প্রবাসীর বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করবে প্রশাসন। পুরো জেলা জুড়ে এখন পর্যন্ত 973 জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা সতর্কতার অংশ হিসেবে বুধবার থেকে দূরপাল্লার সব রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে খুলনা বাস মালিক সমিতি এবং মোটর শ্রমিক ইউনিয়ন।
দুপুরে মালিক শ্রমিক যৌথ বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বুধবার সকাল 6টা থেকে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত কার্যকর হবে, তবে আন্তঃজেলা বাস চলাচল আপাতত স্বাভাবিক থাকবে। নেতারা জানিয়েছেন, যাত্রী এবং পরিবহন শ্রমিকদের কথা চিন্তা করেই বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সভায় সবাইকে সতর্কভাবে চলাফেরার আহ্বান জানানো হয়। দর্শক, সরাসরি একটু গুলশান থেকে ঘুরে আসতে চাই। দেখতে পাচ্ছি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফ করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। সরকার সেই সময় ঠিক সেইভাবে তারা বিষয়টাকে দেখেননি অথবা দেখতে ব্যর্থ হয়েছেন, এবং আমাদের কাছে যেটা মনে হয়েছে যে তারা অনেক বেশি ওই সময় আন্তরিক ছিলেন তাদের কর্মসূচি পালনের জন্য। কিন্তু যে অত্যন্ত জরুরি পদক্ষেপ যেগুলো নেওয়া উচিত ছিল, বিশেষ করে স্বাস্থ্যগত কারণে আমাদের হাসপাতালগুলোকে তৈরি করা, আমাদের চিকিৎসক যারা এর চিকিৎসা করবেন এবং নার্সরা যারা এর চিকিৎসার সঙ্গে সংযুক্ত আছেন, তাদের জন্য যে ইকুইপমেন্টসগুলো দরকার, তাদের যে প্রয়োজনীয় পোশাক এবং যন্ত্রপাতি দরকার, এই বিষয়গুলো একেবারেই উপেক্ষিত হয়েছে প্রথম দিকে। এবং আমরা দেখি যে পরীক্ষা করার জন্য যে কিটস, সেই কিটস কিন্তু এখানে ঠিক একেবারেই আপনার সেই যথেষ্ট ছিল না, যার ফলে এখন সেই কিটস একটা সমস্যা হয়ে দাঁড়ানোর ফলে অনেকেই আপনারা পরীক্ষাও করতে পারছেন না। আমরা যেটা লক্ষ্য করেছি যে সরকার দুর্ভাগ্যজনকভাবে এই বিষয়টাকে পুরোপুরিভাবে অবহেলা করেছেন, উদাসীনতা দেখিয়েছেন, যার ফলে আজকে একটা চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে দেশের মধ্যে। এটা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই এই দুর্যোগ আসছে। আমরা সেই জন্য সুনির্দিষ্টভাবে কাউকে আপনার দোষীও করতে চাই না, কিন্তু সরকারের যে দায়িত্বহীনতা এবং দায়িত্বশীলতার যে ব্যাপারটা রয়েছে, এটা আমাদেরকে প্রচণ্ডভাবে ব্যথিত করেছে। এবং নিঃসন্দেহে আমরা বলেছি, আমরা এর আগেও আপনাদের বলেছি যে আমরা মনে করি যে এই দায়িত্বহীনতা এটা একটা অপরাধের পর্যায়ে পড়ে। আমরা এই বিষয়গুলোকে আপনার মাথায় নিয়ে আমরা কিন্তু প্রথম দিন থেকেই আমরা দেখেছেন আপনার লিফলেট বিতরণ করেছি, আমরা পোস্টার লাগিয়েছি, আমরা জনগণকে সচেতন করার কাজ করেছি, আমরা আমাদের কর্মসূচিগুলোকে বাতিল করেছি। আপনাদেরকে জানাতে চাই যে আমরা আমাদের গত স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা এটা কর্মসূচি আজকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব জানিয়েছেন যে আমাদের জাতীয় স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসের যে সকল কর্মসূচি সারা দেশে আমরা সেটাকে বাতিল করেছি, এবং কোনো রকমের জনসমাবেশ এবং সমাবেশ যেন না হয় তার দিকে আমরা নেতাদেরকে কর্মীদেরকে দৃষ্টি রাখার জন্য আমরা আহ্বান জানিয়েছি। আমরা মনে করি যে এই ভাইরাসটি যেহেতু এটা একেবারে এখন পর্যন্ত তার যে চিকিৎসা বা তার ভ্যাকসিন কোনো কিছুই আপনার উদ্ভাবন করা সম্ভব হয়নি, আবিষ্কার করা সম্ভব হয়নি, সুতরাং এই গবেষণার দিকে এখন সময় দিয়ে খুব একটা লাভ হবে না। কিন্তু আপনার চিকিৎসা এবং জনগণকে আইসোলেট করে রাখার যে ব্যাপারটা আছে, আপনার একজন থেকে আরেকজনের কাছে, এই ব্যাপারটাতে সরকারের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল, যদিও তারা দিতে শুরু করেছেন। এটা দেরিতে হলেও আমি মনে করি যে বুঝতে পেরেছেন, কিন্তু এখনও এটাকে যেন আরও নিবিড়ভাবে পরিচালনা করা হয় সেই দিকটা তাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা অর্থনৈতিক দিক থেকে কতগুলো প্রস্তাব দিয়েছিলাম গত স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের সময়, আপনাদের নিশ্চয়ই মনে আছে সেটা, যে এই করোনা ভাইরাসের যে আপনার যে জনগণকে একত্রিত হতে না দেওয়ার কারণে এবং যে আতঙ্কের সৃষ্টি হয়েছে, সেই কারণে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের নিম্ন আয়ের মানুষ যারা, অর্থাৎ যারা রিক্সা চালান, খেটে আপনার দিনমজুর, যারা ঠেলা গাড়ি চালান, যারা সিএনজি চালান, যারা নির্মাণ শ্রমিকের কাজ করেন, এমনকি বস্তিতে যে সমস্ত মহিলারা থাকেন যারা আপনার বিভিন্ন বাসায় সেবকদের কাজ করেন, তারা কিন্তু অত্যন্ত একটা বলা যেতে পারে হুমকির সম্মুখীন আছেন তারা। কারণ এবং বাংলাদেশ যেহেতু একটা আপনার ঘনবসতিপূর্ণ দেশ, এই দেশে এই ধরনের ছোঁয়াচে ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে সমগ্র বিশ্বে, এটা যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে কিন্তু এটা একটা ভয়াবহ রকমের একটা বিপর্যয় সম্মুখীন হতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি এবং জন হপকিন্সের একটা যৌথ মেডিকেল রিপোর্ট বেরিয়েছে, যে রিপোর্টটা কিন্তু আপনার অত্যন্ত আতঙ্ক সৃষ্টিকারী একটা রিপোর্ট, যে আপনার প্রায় 5 লক্ষ লোক আক্রান্ত হবে এবং আপনার বহু মানুষ সেখানে মারা যাবে। এইটা কিন্তু প্রথম থেকেই বলা হচ্ছিল যে এই বিষয়গুলোকে নজর দিয়ে
আপনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা তো তারা দেননি, এবং তাদের অনেক মন্ত্রীরা এমন সব উক্তি করেছেন যা মানুষের মধ্যেই আতঙ্কের মধ্যেও একটা উষ্মা, একটা আপনার বলা যেত একটা ক্রোধের সৃষ্টি করেছে। স্বাস্থ্যমন্ত্রী গতকালও না আজকেই বোধহয় বলেছেন যে 3 মাস আগে থেকে তারা প্রস্তুত ছিলেন, যার কোনো নজির আমরা দেখতে পাচ্ছি না। এবং এখন পর্যন্ত সরকার যেটা বলছে যে এখন পর্যন্ত 31 জন নাকি 34 জন আক্রান্ত হয়েছেন। পরীক্ষা করার জায়গা তো মাত্র একটা, AICDR, সেই জায়গাতে পরীক্ষা হচ্ছে, সেখানে সবাই পরীক্ষা করতে পারছেন না, যার ফলে আপনার যে কতজন রোগী ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন, কতজন এর দ্বারা সংক্রামিত হচ্ছেন, সেটা কিন্তু কোনো পরিসংখ্যান আমরা পাচ্ছি না। অন্যদিকে আমরা এটা জানি যে বিদেশ থেকে আপনার প্রায় 6,55,000 গত পরশুর একটা হিসাব অনুযায়ী আপনার বিদেশ প্রবাসীরা ফিরে এসছে। দর্শক, আমরা সরাসরি গুলশানে ছিলাম, সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফ করছিলেন এবং তিনি যেমনটি বলছিলেন সরকারের কিছু পদক্ষেপে দেরিতে হলেও সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়াও সব ধরনের জনসমাবেশ আপাতত স্থগিত করার ঘোষণাও দিলেন তিনি। করোনা ভাইরাস সতর্কতায় হিলি স্থলবন্দরে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা। পণ্যবাহী ট্রাকের চালক এবং হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। হাত ধোয়া, জীবাণুনাশক স্প্রে সহ মাস্ক পরা বাধ্যতামূলক করেছে বন্দর কর্তৃপক্ষ। এখানে পানি আছে, সাবান আছে, হাত পরিষ্কার করে ঢুকলাম। করোনা ভাইরাস আসতেছে, এই ভয়ে ভয়ে সবাই আমরা পরিষ্কার থাকতেছি। ভারতীয় কোনো ড্রাইভারকে পোর্টের বাইরে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করেছে। ভাইরাস সংক্রমণের যেই লক্ষণগুলো এগুলো পাওয়া যায়নি, পাওয়া না গেলেও যেহেতু ওনারা বাইরে থেকে আসছেন, আমরা সাবধানতার জন্য আমরা তাদেরকে বাসায় রাখছি এবং তাদেরকে বলেছি যারা বের না হয়। 6 মাস ধরে প্রতিদিন একটি করে লঞ্চ চলাচল করছে ঢাকা বরগুনা রুটে। অতিরিক্ত যাত্রী বহনের কারণে লঞ্চে প্রায়শই তিল ধারণের ঠাঁই থাকে না, আর তার উপরে করোনা সতর্কতায় লঞ্চে নেই পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো ব্যবস্থা। ভাইরাস সংক্রমণের সংখ্যায় উদ্বিগ্ন যাত্রীরা। লঞ্চ 2টার জায়গায় লঞ্চ আছে একটা এখন। বিদেশ ফেরত যাত্রী ছিল, মধ্যপ্রাচ্য ফেরত যাত্রী ছিল, ইন্ডিয়ান যাত্রী ছিল। আসলে কোনো এরকম যদি হয় তাহলে আমাদের মনে হয় করোনা বিস্ফোরণ ঘটবে। আমরা কোনো কেবিন পাই নাই এবং বাথরুমে কোনো হ্যান্ড ওয়াশ ছিল না, আপনার স্যানিটাইজার ছিল না। AWT লোক আছে, তারা তো সমাধান করেই ছাড়ছে এটা। আপনি বাথরুমে সাবান দিয়েছেন? হ্যাঁ, আমার বাথরুমে সাবান আছে এবং কেবিন পর্যন্ত হ্যান্ড ওয়াশ ওই আমার এখানেও আছে, হ্যান্ড ওয়াশ আছে, আমি হাত ধোয়াই দিই। যদি আমরা মনে করি লঞ্চ অপরিষ্কার রয়েছে বা যাওয়ার উপযোগী নয়, তাহলে আমরা লঞ্চ বন্ধ করে রাখবো। করোনা ভাইরাসের চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনকে অনুমোদন দিল জর্ডান। গুরুতর অসুস্থ রোগীদের উপরে প্রয়োগের বিধান দিল দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন। রোববার সংস্থাটির প্রধান জানিয়েছেন, দেশে রোগীর সংখ্যা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র ইউরোপের বিভিন্ন গবেষণার ভিত্তিতেই সিদ্ধান্তটি এলো। পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতে সাধারণ ক্রেতারা যেন মজুত করতে না পারে, সেজন্য ফার্মেসিতে ওষুধটি বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। করোনা ভাইরাস সতর্কতায় কোয়ারেন্টাইনে গেলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। রোববার এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র স্টিফেন সেইমার। বলেছেন, শুক্রবার এক চিকিৎসকের সাথে বৈঠক করেন মার্কেল। পরে ডাক্তারের শরীরে করোনা ভাইরাস ধরা পড়লে কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত নেন জার্মান চ্যান্সেলর। অবশ্য বাড়িতে থেকেই সরকারি সব কার্যক্রম চালাবেন তিনি। সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে সীমান্ত বন্ধ করে দিয়েছে দেশটি। করোনা ভাইরাসের বিস্তার রোধে দূরত্ব বজায় রাখার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে, আর এ কারণে আবেগ ভালোবাসা ভাগাভাগির জন্য অনলাইন মাধ্যমকে বেছে নিচ্ছে প্রেমিক যুগল। পশ্চিমা দেশগুলোয় কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যার সাথে সাথে ডেটিং অ্যাপের ব্যবহারও বাড়ছে। ভার্চুয়াল প্রেম চলছে সেখানে। ভাইরাস মহামারীর আতঙ্কে কেউই ঘর ছেড়ে বের হতে সাহস পাচ্ছে না। তবে মানুষের সাথে মানুষের মেলামেশার স্বাভাবিক প্রবৃত্তি তো পরিবর্তন হয়নি, তাই অনলাইনের মাধ্যমে পরস্পরের আবেগ অনুভূতি ভাগাভাগি করছে। ইতালির মায়োর্কা শহরে কোয়ারেন্টাইনে থাকা বাসিন্দাদের বিষণ্ণতা দূর করতে ভিন্ন ধর্মীয় উদ্যোগ নিল পুলিশ। ফাঁকা রাস্তায় গাড়ি থামিয়ে বাদ্যবাজনা বাজিয়ে
করোনা ভাইরাসের প্রভাবে বন্ধ হয়ে গেল আইসিসির প্রধান কার্যালয় দুবাইয়ে। ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থা কাজ করে। করোনা ভাইরাসের প্রভাবে মাঠের ক্রিকেট বন্ধ অনেকদিন। আন্তর্জাতিক ক্রিকেট তো স্থগিত আছেই, পাশাপাশি সব দেশের ঘরোয়া ক্রিকেটও আপাতত বন্ধ। একে একে বন্ধ করা হচ্ছে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের প্রধান কার্যালয়, আর সেই পথে এবার হাঁটল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। করোনা ভাইরাসে দ্রুতই ভারতে ছড়িয়ে পড়ছে এবং সেই বিস্তার রোধে সরকারের জনতা কারফিউয়ের প্রশংসা করলেন সচিন তেন্ডুলকর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশব্যাপী 22 মার্চ জনতা কারফিউ পালনের আহ্বান করেছিলেন। স্বেচ্ছায় বাড়িতে আটকে রাখার সেই ডাকে অভূতপূর্ব সাড়া মেলে ভারতে, আর তাতেই মুগ্ধ হয়েছেন সচিন। এভাবে সবার চেষ্টায় যে করোনা প্রতিরোধ করা সম্ভব সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি এক টুইট বার্তায়। তিনি বলেছেন, ঘরে থেকেও যেভাবে এক হয়েছে মানুষ, সত্যি অসাধারণ। করোনা সতর্কতা এবারে স্বেচ্ছা আইসোলেশনে গেলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। বাড়তি সতর্কতা হিসেবে তিনি নিজেই হোম কোয়ারেন্টাইনে আছেন। বর্তমানে কলম্বোর নিজ বাড়িতে স্বেচ্ছাবন্দী হয়ে আছেন কুমার সাঙ্গাকারা। তবে তার শরীরে করোনা ভাইরাসের কোনো উপসর্গ নেই। তিনি জানিয়েছেন শুধুমাত্র সরকারের নির্দেশনা মেনে চলতেই এমন পদক্ষেপ তার। এক সপ্তাহ আগে লন্ডন থেকে ফিরেছেন মেরিলেবোন ক্রিকেট ক্লাবের সভাপতি কুমার সাঙ্গাকারা এবং লঙ্কান সরকারের নির্দেশনা 1 থেকে 15 মার্চের মধ্যে যারা দেশে ফিরেছে তাদের থাকতে হবে হোম কোয়ারেন্টাইনে। 25শে মার্চ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণের পরে কারখানা চালু বা বন্ধ রাখার সিদ্ধান্ত নেবে বিকেএমইএ। বিকেলে ঢাকা অফিসে জরুরি পরিচালনা পর্ষদের বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথাই জানান নেটওয়ার পোশাক প্রস্তুত এবং রফতানিকারক সমিতি বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান। অনেকগুলো কারখানায় রফতানিকৃত পোশাক ফেরত সহ ক্রয় আদেশ বাতিল হচ্ছে। কিছু ক্রেতা আবার পণ্য কেনা কমিয়ে দিয়েছে বলেও বৈঠকে জানান নেট পণ্য প্রস্তুতকারকরা। কারখানা শ্রমিকদের করোনা সাবান দিয়ে হাত ধোয়া সহ জ্বর পরীক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছেন বিকেএমইএ সভাপতি। 25 তারিখ 26 তারিখ নর্মালি বন্ধ থাকবে, 27 তারিখ বন্ধ থাকবে। কেউ যদি তাদের ফ্যাক্টরিকে সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারেন, সম্পূর্ণ নিরাপত্তা দিতে হবে যদি তার ফ্যাক্টরিতে নেন। বিদেশ থেকে প্যাসেঞ্জার আসে, যেভাবে তাদেরকে রিসিভ করছি, দরকার পড়লে আমাদের ফ্যাক্টরিতে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনো অবস্থায় কেউ যেন রোগে আক্রান্ত হয়ে ফ্যাক্টরিতে ভিতরে ঢুকতে না পারে। করোনা ভাইরাস মহামারীর এই কঠিন সময়ে সংবাদকর্মীদের চাকরিচ্যুত না করতে গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ত্রিপুরা সচিবালয় ব্রিফিংয়ে আহ্বান জানিয়েছেন তিনি। তথ্যমন্ত্রী বলেছেন, সাংবাদিকদের কল্যাণে গ্রুপ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে পারে সাংবাদিক সংগঠনগুলো। ঘোষিত ওয়েস্ট বোর্ড বাস্তবায়ন করতে মালিক পক্ষের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। এখন বৈশ্বিক দুর্যোগ, এই দুর্যোগের মধ্যে সবাই অত্যন্ত উৎকণ্ঠিত। এই সময় কোনো ধরনের চাকরিচ্যুতি অনভিপ্রেত, দুঃখজনক। গণমাধ্যমে এই সময় মালিক পক্ষের কোনো কারণে যদি অসুবিধাও হয়, তাহলেও এই সময় চাকরিচ্যুতি না করার জন্য আমি অনুরোধ জানাই। অর্থনীতিতে করোনা ভাইরাসের প্রভাব ঠেকাতে প্রায় $2 ট্রিলিয়ন প্রণোদনা বিলের উপরে বিতর্কে অংশ নেন মার্কিন সিনেটররা। তবে রোববার সিনেটের দীর্ঘ সময় আলোচনার পরেও কোনো সিদ্ধান্তে আসতে পারেননি রিপাবলিকান এবং ডেমোক্র্যাট আইন প্রণেতারা। ক্ষুদ্র ব্যবসায়ী, এয়ারলাইন্স সহ সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাতগুলোকে সহায়তার বিষয়ে বলা হয়েছে বিলটিতে। আর একে অর্থনীতি পুনরুদ্ধার প্যাকেজ বলে অভিহিত করছেন সমর্থনকারীরা। তবে ডেমোক্র্যাটরা সহ বেশ কয়েকজন আইন প্রণেতা বলছেন প্যাকেজের সম্পূরক বিষয়গুলো অপর্যাপ্ত। ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলার ঘটনায় সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুকমার ঘন জঙ্গলে পাহারারত অবস্থায় শনিবারের ওই হামলায় প্রাণ যায় 17 ভারতীয় জওয়ানের, আহত হন আরও 14 জন। পাল্টা অভিযানে নিহত হয় 4 জন মাওবাদী সদস্য। স্থানীয় প্রশাসন জানিয়েছে, কমান্ডো পুলিশের টহলরত দলটির উপরে হামলায় অংশ নেয় 300-এরও বেশি সশস্ত্র বিদ্রোহী। অবশেষে টোকিও অলিম্পিক 2020 স্থগিত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সবকিছু চূড়ান্ত করতে 4 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। রোববার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্বাহী বোর্ডের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা ভাইরাস বিশ্বব্যাপী ভয়াবহ রূপ নেয় গেমস স্থগিতে অনেকটা বাধ্য হচ্ছে আইওসি। তবে অলিম্পিকের এই আসর বাতিলের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইওসির সভাপতি থমাস বাক।
করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে এবারে তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে রবার্ট লেভানডভস্কি। আর এই পোলিশ ফরওয়ার্ড এবং তার স্ত্রী আনা দান করেছেন €1 মিলিয়ন। লেভানডভস্কির ক্লাব সতীর্থ লিওন গরেটস্কা এবং জোসুয়া কিমিচ উইকিক করোনা হ্যাশট্যাগে একটি ক্যাম্পেইন চালু করেছেন, আর এই দুজন মিলে দান করেছেন আরও €1 মিলিয়ন। আর লেরাসানে ম্যাটস হেমেলস, উইলিয়াম ড্রাক্সলার, ইউনাস হেক্টর, বেনেডিক্ট হোভেদ সহ বুন্দেসলিগার আরও কিছু ফুটবলার মিলে দান করেছেন €16,10,000। আর এই অর্থ ব্যয় হবে স্থানীয় ফুড ব্যাংক, হাসপাতালের সরঞ্জাম কেনা, ব্লাড ব্যাংক এবং গৃহহীনদের মাঝে। এই ছিল এখনকার মতো সব খবর। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.যমুনা.tv, ফেসবুক/যমুনা টেলিভিশন, ইউটিউব/যমুনা টিভি। সবাই সচেতন থাকবেন, সাবধান থাকবেন।